আমরা যতটুকু জানি ফিফার তো একটা প্যানেল আছে যেটা আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে আসলে সেই প্যানেলটা গঠিত হয়েছে। দুজন অ্যানালিস্টও সেখানে আছেন, গিলবার্টো সিলভাও সেই জায়গাটায় আছেন, আর্জেন্টিনা থেকেও জাবালেত্তা আছেন। এরকম একটা প্যানেল আছে, আমরা সেটা জানি। সেটার সঙ্গে আসলে সাংবাদিকদের ভোটিংটাও আছে। এখন ব্যালেন ডিওরের ক্ষেত্রে যেমন আমরা জানি যে ফিফার শীর্ষ 100 র্যাঙ্কিংধারী যারা দেশ আছেন তাদের দেশের একজন করে প্রতিনিধি সাংবাদিকরা ভোট দেন, কিন্তু গোল্ডেন বলের ক্ষেত্রে আসলে সেটার নিয়মটাও আসলে খুব বেশি জানা থাকে না। সো এই জায়গাটা আলটিমেটলি কি মনে হয় যে একদিকে তো ফিফার প্যানেল আছে, অন্যদিকে সাংবাদিকদের ভোটিং এর জায়গাটা যদি চিন্তা করি, ডেফিনেটলি ইউরোপিয়ান কান্ট্রির পার্টিসিপেশনটা বেশি, সেটাই কি ফেভার করেছে কিনা? হতে পারে সামি। এবং আপনি যদি একটা বিষয় দেখেন যে গ্রুপ পর্ব পর্যন্ত মেসি তিনি গোল করেছেন এবং যেভাবে তার শুরুটা ছিল, শেষ দিকে এসে তিনি অ্যাসিস্ট করেছেন, পারফরমেন্স সব দিক মিলিয়ে ভালো ছিল। এবং মেসির পরিবর্তে সেটা রদ্রি পাবেন এটা হয়তো অনেকেই ভাবেননি। যেটা আপনি বলছেন যে ইউরোপের গণমাধ্যম কর্মী অনেক বেশি এবং লাতিনের গণমাধ্যম কর্মী সবাই যে আবার লিওনেল মেসিকে পছন্দ করবেন সেটা ভাবার তো কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে ব্রাজিল বা অন্য দেশগুলো অনেকেই হয়তো তাদের ভোটটাও রদ্রির দিকেই গেছে এবং যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেই হিসেবে ইউরোপ থেকে আপনি আশা করতে পারেন যে ইউরোপের গণমাধ্যম কর্মী যারা ভোট দিয়েছেন এবার বিশ্বকাপ কভার করা ফিফা অ্যাক্রেডিটেড জার্নালিস্ট যারা ছিলেন, তাদের ভোটটা হয়তো মেসির বক্সে হয়তো যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবে রদ্রি যেটা করেছেন সেটা আসলে আপনাকে একদম ফুটবল খুব নিখুঁতভাবে যদি আপনি ফুটবলটা বোঝেন বা দেখেন তাহলে সেই জায়গায় দ্বিমত করার কোনো সুযোগ নেই। রদ্রি একটা দলকে যেভাবে তিনি ১০০ করে এগিয়ে থেকেছেন মিডফিল্ড থেকে এবং তার যে সব মিলে তিনি কতগুলো পাস দিয়েছেন এবং তার সফল পাস এবং দলটাকে এক করা, মিডফিল্ডটাকে নিয়ন্ত্রণ করে প্রতিপক্ষকে অকেজো করে দেয়া, সবকিছু মিলে রদ্রি এর আগেও কিন্তু তিনি ব্যালন ডিওর এর রেসে ছিলেন। তখনও কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। এটা আসলে অনেকটা সামি ওই যে আমরা একটা টার্ম আছে যে এই ক্যারেক্টার বা এই পজিশনটা খুব একটা ফোকাস না হওয়ার কারণে এইটা নিয়ে হয়তো বিতর্কটা বেশি হয়। এবং রদ্রি তিনি অনেকটা চুপচাপ মানুষ এবং হয়তো তার সেলিব্রেশন বা তাকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যম হয়তো হয় না, কিন্তু মেসি যেভাবে ফোকাসে বা হাইপে থাকে যে কারণে এটা অনেক বেশি যে মনে হচ্ছে যে না, মেসিকে না দিয়ে রদ্রিকে দেওয়াটা বেশি ভুল হয়ে গেছে। তবে মেসি পেতে পারতেন, তিনি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, দলকে ফাইনালে নিয়ে গেছেন। হয়তো ফাইনালটা এতটা বেশি খারাপ না হলে হয়তো দিন শেষে হয়তো মেসিও পেয়ে যেতে পারতেন। তবে রদ্রি, আমার মনে হয় রদ্রিকেও সাধুবাদ জানানো উচিত। তিনি একটা দলকে চ্যাম্পিয়ন করেছেন এবং আপনি দেখেন রদ্রির এই দলে অধিকাংশ হচ্ছে তরুণ ফুটবলার এবং সেই জায়গায় তিনিও কিন্তু মেসির মতোই একটা দায়িত্বশীল জায়গায় ছিলেন। তিনি তো শতভাগ সফল, দলকে চ্যাম্পিয়ন করেছেন। হয়তো তিনি গোল করতে পারেননি, কিন্তু গোল ছাড়া যা করার দরকার, আর ফুটবলে তো শুধু গোলই শেষ কথা না। তো সেই জায়গাটায় রদ্রিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে এবং লিওনেল মেসির জন্য শুভকামনা। তিনি তার যেটা করা দরকার তিনি করেছেন এবং ফুটবল বিশ্বের মন জয় করেছেন। এই ৩৯ বছর বয়সে তিনি যে ফাইট করেছেন, এই মঞ্চে যেভাবে তরুণদের বিপক্ষে ফাইট করেছেন, এমবাপ্পে, ইয়ামাল বা আর্লিং হল্যান্ডের সাথে, এটা নিঃসন্দেহে ফুটবল বিশ্বের বা ভক্তদের জন্য বড় পাওয়া যে মেসি ৩৯ বছর বয়সে অন্যরা যখন কেউ সিনেমা শুটিং এ যায়, কেউ যখন কোচিং ক্যারিয়ারে যায়, কেউ যখন গ্যালারিতে বসে ম্যাচ দেখার অপেক্ষায় থাকে, সেখানে মেসি নতুন একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। আর মেসিকে নিশ্চয়ই আপনি গোল্ডেন বল বা গোল্ডেন বুট দিয়ে আপনি বিচার করবেন, সেই সময়টাও বা সেই সুযোগটাও লিওনেল মেসি কিন্তু রাখেননি ফুটবল বিশ্বের জন্য অন্তত। সামি। আপনার ওই পরিসংখ্যানে যদি একটু যুক্ত করি, 750টার উপরে পাস দিয়েছেন রদ্রি, 910টা টাচ করেছেন, যেটা আসলে সর্বকালের রেকর্ড। 910টা টাচের জায়গাটা ডুঙ্গার 840টা টাচের রেকর্ডকে ভেঙেছেন রদ্রি। তবে একটু স্পেন টিমটাকে নিয়ে যদি জিজ্ঞেস করি, এই জেনারেশনটার তো আরও একটা ওয়ার্ল্ড কাপ সামনে প্রাইমে পাওয়ার কথা তারেক। মানে ফ্রান্সের যেটা আমরা বলছিলাম যে 18-র পর 22, যেটা আসলে ফ্রান্স দুইটা প্রাইম ওয়ার্ল্ড কাপ খেলেছে একটা সিমিলার জেনারেশনে। স্পেনের এই টিমটাও তো মনে হচ্ছে সিমিলার, তাই না? যে এই বিশ্বকাপ 26 যেটা আমরা দেখলাম, 30-এও তো এই টিমটাই আসলে থ্রেট হওয়ার কথা, আপনি বয়স এবং সবকিছু বিবেচনা করলে। আহ, আপনি একদম ঠিক কথাটাই বলেছেন। তবে স্যার, আমি ওই সময় এই কথাটা বলতে চাচ্ছিলাম যে এখনকার ফুটবলে এটা খুব কঠিন যে আপনি পরপর দুবার শিরোপা, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই জায়গায় আপনি তো একটা শিরোপা জেতার পর আবার ৪ বছরের জন্য তৈরি হচ্ছেন, কিন্তু আরেকটা দেশ সে কিন্তু তার চেয়ে অনেক বেশি এগিয়ে থেকে চিন্তা করছে এবং সেই জায়গাটায় ট্রফিটা নিয়ে যাচ্ছে। নাহলে আপনি দেখেন ২০১৮-র পর ২০২২-এ এবং ফ্রান্স দল তারা যেরকম শক্তিশালী, বা এখন পর্যন্ত ফ্রান্স তাদের যে স্পিরিটটা ধরে রেখেছে, ২২-এ তো চ্যাম্পিয়ন না হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু একেকটা সময় আসে। এখন আসলে শুধুমাত্র আপনি মাঠে ফুটবল খেলবেন, আমার কাছে মনে হয় সেটাই যথেষ্ট না।
সেখানে অনেক ধরনের চারপাশে অনেক বিষয় কাজ করে এবং একটা হাইপ ক্রিয়েট হয় যে এই দলটা এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বা এবং একটা জেনারেশন কাজ করে। আপনি যেটা বললেন যে স্পেনের এই দলটা একেবারেই তরুণ, ইয়ামাল বা নিকো এরা তো একেবারেই ১৯ বছর মানে তাদের আ কৈশোর সময়টা তারা এখন পার করছেন। তাদের গোল্ডেন টাইমটা তো এখনো পড়ে আছে। তবে এটাও বলা কঠিন, যেহেতু আমি বললাম যে আপনি লাস্ট কয়েকটা বিশ্বকাপ আপনি যদি দেখেন ২০১০ স্পেন দলটা যখন চ্যাম্পিয়ন হচ্ছিল তখন তো একটা ব্যালেন্সড এবং মোটামুটি তরুণ ছিল। কিন্তু ১৪ তে এসে কিন্তু তারা মুদ্রার উল্টো পিঠটা কিন্তু দেখতে হয়েছে। তো হয়তো এই ৪ বছরে নতুন কোন দেশ তৈরি হয়ে যাবে। আপনি সেই জায়গায় ইংল্যান্ডকেও রাখতে পারেন। ব্রাজিল কিন্তু ওই পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে এবং আনচেলত্তি খুব বেশি সময় তিনি পাননি এবং কিন্তু একটা তরুণ দল ধরে তিনি আগাচ্ছেন এবং ব্রাজিল কিন্তু সেই জায়গাটায় তার প্রতি আস্থা রেখেছে। হয়তো ২০৩০ এ যদি ইউরোপে গিয়ে ব্রাজিল যদি চমক দেখায়, ওয়ার্ল্ড কাপ ট্রফিটা উঠিয়ে ধরে, সেটা অসম্ভব কিছু না। এবং লিওনেল স্ক্যালোনি তিনি যে কথাটা বলেছেন যে তার আসলে আর দেয়ার কিছু নেই। খুবই সত্যি কথা সামি। লিওনেল স্ক্যালোনি তিনি একদম যদি আর্জেন্টিনার দল ছাড়ার যে ঘোষণা বা সিদ্ধান্ত, এটা একদম সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ এই দলটাকে লিওনেল স্ক্যালোনির আর নতুন করে কিছু দেয়ার সুযোগ নেই, অবশিষ্ট নেই। তাকে হয়তো অন্য কোনো দল নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। এবং যেটা দেশম ফ্রান্সের হয়ে যেটা হয়েছে, তিনি কিন্তু তার যে কৌশল, এবং আপনি যদি এবারে বিশ্বকাপটাও দেখে থাকেন, অনেকের সাথে কথা হচ্ছিল যে তারা ফ্রান্সের কোচ নিয়ে বিরক্ত, বিশেষ করে কোচের কৌশল নিয়ে বিরক্ত। সেই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে স্ক্যালোনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে আর্জেন্টিনা হয়তো নতুন কোনো কোচের অধীনে নতুন ভাবে তৈরি হবে। তো স্পেন ২০৩০ এ ফেভারিট থাকবে, তারা স্বাগতিক থাকবে। তবে আরো অনেক দেশ তারাও নিশ্চয়ই সেই পরিকল্পনা নিয়ে আগাবে। কে শেষ পর্যন্ত ট্রফি জিতবে বা কার সম্ভাবনা বেশি থাকবে সেটার জন্য ৪ বছর অনেক লম্বা সময় আমি। তারেক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে তারেককে সর্বশেষ বারের মতো আসলে বিদায় জানালাম।